গাজায় মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। পানি নেই, খাবার নেই, বাতাসে বারুদের গন্ধ। শহরের পাইপলাইনে লবণ আর মরিচা মেশা পানি। ট্যাঙ্কারের লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে মানুষ। এই মুহূর্তে প্রতিদিন গাজার পানির চাহিদা প্রায় 1,00,000 ঘনমিটার হলেও সরবরাহ হচ্ছে মাত্র 15,000। 88টি কূপের মধ্যে সচল মাত্র 17টি, আর একমাত্র কেন্দ্রীয় লবণমুক্তকরণ প্ল্যান্ট সম্পূর্ণরূপে বন্ধ। শহর জুড়ে জমে আছে 2,60,000 টন বর্জ্য। পরিস্থিতি এখন কেবল পানি সংকট নয়, বরং এক গভীর পরিবেশগত বিপর্যয়। ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে পুরো গাজা জুড়ে। পূর্ব গাজা ও খান ইউনিসে বিমান হামলা ও আর্টিলারি শেলিং চলছে। বহু আবাসিক ভবন পরিকল্পিত বিস্ফোরণে ধ্বংস করা হয়েছে। উত্তরের ও দক্ষিণের মধ্যে চলাচল সীমিত করতে করিডোর স্থাপন করা হয়েছে। ফলে পানি ও জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ। প্রয়োজনীয় যন্ত্রাংশ, পাইপ, রিভার্স অসমোসিস মেমব্রেন ও জেনারেটর প্রবেশেও বাধা থাকায় মেরামত কার্যক্রম প্রায় থমকে গেছে। গাজার জীবনরেখা এখন এক টুকরো পাইপ, 1 ফোঁটা জ্বালানি, 1 টন কংক্রিটের ওপর টিকে আছে। বাসিন্দাদের প্রতিদিনের গড় পানির প্রাপ্তি নেমে এসেছে 3 থেকে 5 লিটারে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ন্যূনতম 15 লিটারেরও অনেক কম। যে অল্প পানি পাওয়া যাচ্ছে তা প্রায় দূষিত ও অতিমাত্রায় লবণাক্ত। শহরে অপরিশোধিত নর্দমার পানি পড়ছে, ভূগর্ভস্থ পানি হয়ে উঠছে অনুপযোগী। এর ফলে চর্মরোগ, ডায়রিয়া ও পানিবাহিত সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে। গাজার বড় অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পৌরসভা এখন পর্যন্ত 400টি রাস্তা পরিষ্কার করেছে এবং প্রায় 50,000 টন ধ্বংসাবশেষ সরিয়েছে, কিন্তু এখনও পড়ে আছে প্রায় 20 মিলিয়ন টন ধ্বংসস্তূপ। জাতিসংঘের সংস্থা ইউনিটার জানিয়েছে, চলমান সংঘাতে উৎপন্ন ধ্বংসাবশেষের পরিমাণ 41.9 মিলিয়ন টন, যা পূর্ববর্তী সব সংঘাতের যোগফলের প্রায় 14 গুণ। এই বিপুল ধ্বংস কেবল অবকাঠামোর নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও এক বিশাল হুমকি। পুনর্গঠনের নেতৃত্বে রয়েছে গাজা পৌরসভা ও কোস্টাল মিউনিসিপাল ওয়াটার ইউটিলিটি, যাদের সঙ্গে কাজ করছে জাতিসংঘের ওয়াশ ক্লাস্টার ও অন্যান্য মানবিক সংস্থা। তারা সোলার চালিত ছোট লবণমুক্তকরণ ইউনিট স্থাপন, পাইপলাইন মেরামত এবং আশ্রয় কেন্দ্রে পানি সংযোগের কাজ চালাচ্ছে। যদিও হামাসের সরাসরি পুনর্গঠন নেতৃত্বের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকাণ্ডই সবচেয়ে দৃশ্যমান। গাজা এখন এক মানবিক সংকটের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি ফোঁটা পানি ও প্রতিটি লিটার জ্বালানি জীবন মৃত্যুর পার্থক্য নির্ধারণ করছে। ফিনিক্স গাজা নামে পৌরসভার ত্রাণ, পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ পরিকল্পনা এই ধ্বংসস্তূপের মাঝেও আশার আলো জাগিয়েছে। তবে টেকসই সমাধান নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তা, নিরাপদ প্রবেশাধিকার ও রাজনৈতিক সদিচ্ছার উপর। ভোরভেস্টনিক ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক টর্পেডো পোসেডন কিভাবে প্রেসিডেন্ট পুতিনকে এতটা শক্তিশালী করেছে তার চুলচেরা বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দাবি করছে তাদের এই 2 অস্ত্র প্রযুক্তি বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোরভেস্টনিক এমন এক ক্ষেপণাস্ত্র যা পৃথিবীর যে কোনো স্থানে আঘাত হানতে পারে এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পশ্চিমারা ভীত, কারণ তারা জানে না আমরা এরপর কি দেখাবো। তাদের দাবি, ন্যাটোর সঙ্গে ক্রমবর্ধমান বিরোধের কারণে রাশিয়া এই অস্ত্র তৈরি ও পরীক্ষা করতে বাধ্য হয়েছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, মস্কোর এই দাবির পেছনে বাস্তব সাফল্যের চেয়ে প্রচারণার প্রভাবই বেশি। ক্রেমলিনে এক অনুষ্ঠানে পুতিন ভোরভেস্টনিক ও পোসেইডনের উদ্ভাবকদের রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত করেন। তিনি বলেন, ভোরভেস্টনিকের পরিসর ও সক্ষমতা বিশ্বের সব ক্ষেপণাস্ত্রকে ছাড়িয়ে গেছে। রাশিয়া অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো নিজের কৌশলগত সক্ষমতা বাড়াচ্ছে।
রাশিয়া বলছে পোসেইডন এত শক্তিশালী যে এটি সমুদ্রের তলদেশ থেকে বিকিরণ সৃষ্ট সুনামি তৈরি করতে পারে, যা উপকূলীয় শহরগুলোর বড় অংশ নিশ্চিহ্ন করবে। রুশ সংবাদ মাধ্যমকে বলেছে সুপার টর্পেডো। তবে এসব দাবিকে সন্দেহের চোখে দেখছেন পারমাণবিক বিশেষজ্ঞরা। জাতিসংঘের গবেষক পাভেল পোদভিক বলেন, এটি কিছুটা নতুন হলেও কোনোভাবেই বিপ্লবী নয়, একে অজেয় বলা যায় না। 2019 সালে এক পরীক্ষার সময় বিস্ফোরণে 5 জন পারমাণবিক বিশেষজ্ঞ নিহত হন। ঘটনাটি রাশিয়া স্বীকার করলেও আজ পর্যন্ত কোনো ভিডিও, ছবি বা বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে সাম্প্রতিক পরীক্ষার দাবিটি এখন পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অনেক বিশ্লেষক বলছেন, ইউক্রেনের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় রাশিয়া এখন পশ্চিমা দেশগুলোর সাথে কৌশলগত চাল দিচ্ছে। নতুন অস্ত্রের ঘোষণা দিয়ে পুতিন একদিকে অভ্যন্তরীণ জনসমর্থন ধরে রাখতে, অন্যদিকে পশ্চিমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে বোলভেস্টনেক ও পোসেইডনের কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এসব ঘোষণা স্পষ্ট করে যে রাশিয়ার শক্তি প্রদর্শনের কৌশলকে গুরুত্ব দিচ্ছে। রুশ প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণায় নড়েচড়ে বসেছে ট্রাম্প। রাশিয়া ধীরে ধীরে যেভাবে সারা বিশ্বে প্রভাব বিস্তার করছে তাতে বিশ্ব নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা চাপের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ঘোষণার পরেই পুতিনের পক্ষ থেকেও একই ঘোষণা আসে। পারমাণবিক শক্তিধর দুই দেশের পাল্টাপাল্টি পরীক্ষামূলক অবস্থানে বিশ্বজুড়ে আলোচনায় এখন পুতিন ও ট্রাম্প। ক্রেমলিনে রুশ মন্ত্রীদের রুদ্ধদ্বার বৈঠকের পর পুনরায় পারমাণবিক অস্ত্র পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। পুতিন তার বিবৃতিতে উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র হুমকির কারণে মস্কোর এই পদক্ষেপ। তার মতে রাশিয়া পাল্টা ব্যবস্থার জন্য পুরোপুরি প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতির জন্য পূর্ণ মনোযোগ দিতে বলেন, যা উঠে আসে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রকাশিত খবরে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 33 বছর পর তার দেশের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনেন, যেখানে মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার পুনরায় নির্দেশ দেন তিনি। এতে করে সবার মধ্যে আশঙ্কার কালো মেঘ জেঁকে বসে। বিশ্বকে 150 বার ধ্বংস করার পারমাণবিক অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের হাতে, যেখানে রাশিয়া ও চীনের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রের সাথে প্রতিযোগিতাপূর্ণ নয়। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই বক্তব্য পুতিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সম্প্রতি দুই দেশের পারমাণবিক অস্ত্রের সংখ্যা প্রকাশ করে প্রতিবেদন তৈরি করেছে আল জাজিরা, যেখানে তারা জানায় মস্কোর হাতে বর্তমানে 5459টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যার মধ্যে 16টি সক্রিয়ভাবে মোতায়েন করা। যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 5550টি পারমাণবিক ওয়ারহেড, যেখানে সক্রিয়ভাবে মোতায়েন করা রয়েছে 3800টি। বিশ্লেষকদের ধারণা, বিশ্বের 3 পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যেভাবে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়েছে তাতে যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে। ভারতকে দায়ী করা হচ্ছে অক্টোবরে পাকিস্তান ও আফগান সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের জন্য। সংঘর্ষের পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করেন, সংঘর্ষের পেছনে ভারত রয়েছে। ভারত সেখানে উপস্থিত না থাকলেও প্রতিরক্ষা মন্ত্রীর অভিযোগ, ভারত তালেবান নেতৃত্বের ওপর প্রভাব বিস্তার করে এই হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আরও অভিযোগ করে বলেন, ভারত পাকিস্তানের সঙ্গে সীমিত যুদ্ধ চালাতে চায় এবং কাবুলকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
তবে পাকিস্তান এই অভিযোগের কোনো প্রমাণ উপস্থাপন করেনি। বিশ্লেষকরা বলছেন, আফগান সীমান্তে সংঘাতের জন্য ভারতের উপর দোষ চাপানোই পাকিস্তানের নতুন কৌশল। সীমান্ত সংঘর্ষের সময় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী অভিযোগ করে বলেন, তালেবান ভারতের কোলে বসে আছে। তালেবান এই অভিযোগ অস্বীকার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্কই পাকিস্তানের উদ্বেগ বাড়িয়েছে। ভারত পাকিস্তানের কূটনৈতিক ও মানবিক উপস্থিতি আগের তুলনায় শক্তিশালী হয়েছে। সাম্প্রতিক ভূমিকম্পের পর ভারতের পক্ষ থেকে 15 টন খাদ্য সামগ্রী পাঠানো হয়েছিল। পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তালেবান নেতার সঙ্গে ফোনে কথা বলেন। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানে ভারতের এই সক্রিয় ভূমিকা ইসলামাবাদকে আরও সতর্ক করেছে এবং পাকিস্তানের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। পাকিস্তান ভারত সীমান্ত এখনও উত্তপ্ত। মে মাসের সংঘর্ষের পর উভয় দেশ অস্ত্র ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সিক্রিক অঞ্চলের কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও সমানভাবে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো আফগান সীমান্ত সংলগ্ন বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সহিংসতা বাড়ার জন্য ভারতকে দায়ী করছে। তবে বিশেষজ্ঞরা ভিন্ন কথা বলছেন। তাদের মতে, পাকিস্তান এভাবে ভেতরের এবং সীমান্তের বিভিন্ন সমস্যাকে একত্রিত করে ভারতকে প্রধান শত্রু হিসেবে উপস্থাপন করতে চাইছে। তালেবান এবং ভারতের ঘনিষ্ঠতা আফগানিস্তান ভারত পাকিস্তান কূটনীতির এক নতুন সংকট। পাকিস্তানের ভৌগোলিক অবস্থান আফগানিস্তান আর ভারতের মাঝামাঝি হওয়ায় তারা তালেবান ভারত জোটকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সীমান্তে উত্তেজনা দীর্ঘ সময় ধরে চলমান থাকতে পারে এবং নতুন সংঘাতেরও সম্ভাবনা রয়েছে।